আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবি আল নূর স্যারের টিউটর একাডেমিয়া কর্তৃক আয়োজিত বাংলার সাজেশন ভিত্তিক স্পেশাল ক্লাসের দ্বিতীয় পর্ব আজকে আমাদের। আমরা প্রথম পর্বে ১৫টা নৈর্ব্যক্তিকের মাধ্যমে কি শত ১৫০০ প্লাসও হতে পারে এরকম নৈর্ব্যক্তিক শিখেছিলাম বা প্রশ্নের উত্তর জানতে পারছিলাম। আজকে আমরা আবারও শুরু করতেছি দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় কিস্তি নাকি? কিস্তি বললে একটু কেমন, কেমন লাগে। মনে হয় যে কি ওই ব্র্যাকের না গ্রামীণ ব্যাংক তো বললে আবার সমস্যা হবে। যাই হোক কোনো এনজিও থেকে আসছে আরকি। আচ্ছা আজকে আমরা আসতেছি আবার প্রথম প্রশ্ন, ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মোটামুটি সবাই পারেন, মুখস্থ করছেন ক্ষুধা যোগ আর্ত নাকি? ক্ষুধা যোগ আর্ত? মোটেও না নাকি? এখন দেখেন খেয়াল করি। যারা মুখস্থ করে সন্ধি অধিকাংশ সন্ধি মিলাই মুখস্থ করে বা উত্তর করে। এখন ক্ষুধার্ত সন্ধি বিচ্ছেদ কি দেখে মিলে কোনটা? ক্ষুধা যোগ ঋত, ক্ষুধা যোগ আর্ত, ক্ষুধা যোগ রত, ক্ষুধার যুক্ত না, এই দুটা মিলে না। তার মানে মিলে কোনটা? ক্ষুধা যোগ আর্ত। ক্ষুদ যুগ কি? আর্ত বা ক্ষুধা যোগ আর্ত, এগুলো চিন্তা করে। ক্ষুধা যোগ আর্ত হবে নি? ক্ষুধা যোগ আর্ত না। বিচ্ছেদ কি? ক্ষুধা যোগ ঋত। উত্তর কোনটা? ক্ষুধা যোগ ঋত। স্যার এটা তো মুখস্থ আমিও পারি। হ্যাঁ আমিও জানি, আপনিও পারেন, কিন্তু আমি তো মুখস্থ করাচ্ছি না, আমি বুঝাই দিচ্ছি। খেয়াল করে শুনেন, আমরা বলছিলাম সন্ধি মুখস্থ করবো না, আমরা বুঝে পড়বো। আমাদের সন্ধি মানে কোন অংশ বিচ্ছেদ? মাঝের অংশ বিচ্ছেদ নাকি? যদি শব্দের শেষে, শব্দের কোথায়? শেষে আর উচ্চারিত হয়, কি উচ্চারিত হয়? আর। তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় আর সমান সমান সরেয় অথবা সরেয়া যুগ কি হয়? ঋত হয়। এই জিনিসটা মাথায় রাখেন, শত উদাহরণ মুখস্থ হয়ে যাব। সরীয় অথবা সরেয়া যুগ কি হয়? ঋত হয়। সরীয় অথবা সরেয়া যুগ কি? ঋত। এখন দেখেন, ওই যে অনেকে মুখস্থ ক্ষুধা যুগ কৃত সমান সমান ক্ষুধার্ত, জীবনও পরীক্ষায় প্রশ্ন আসে না তোরে ভাই, ক্ষুধা যুগ কৃত সমান কি? পরীক্ষায় প্রশ্ন হয় ক্ষুধার্ত সন্ধি বিচ্ছেদ কি? ক্ষুধার্তর সন্ধি বিচ্ছেদ কি? দেখেন খেয়াল করে দেখেন সবাই, ক্ষুধার্ত এই উদাহরণটা বুঝেন, মিনিমাম 10টা 20টা উদাহরণ পাবেন। ক্ষুধার্ত আর উচ্চারণ হচ্ছে কিনা দেখেন তো শেষে কি উচ্চারণ হচ্ছে? আর ক্ষুধার আর আসেনি? আর হলে আমরা কি বলছি? সরীয় অথবা সরেয়া। কোথায় কখন সরীয় কখন সরেয়া বুঝবো কেমনে? ওই যে মূল শব্দ ঠিক রাখবো আমরা। মূল শব্দ ঠিক রাখলে অটোমেটিক এমনি হয়ে যাবে। দেখেন আমরা কি বলি? খুদ বলি না ক্ষুধা বলি? কেউ কোনদিন বলছি না আমার ক্ষুধ লাগছে, আমার কি ক্ষুধা লাগছে নাকি? ক্ষুধা ক্ষুধা নাকি? ও আচ্ছা, আমি শব্দটা এখানে নিজে নিয়ে আসি আগে একটু। ক্ষুধার্ত, এটা দেখেন, যেহেতু এখানে লিখছিলাম ক্ষুধার্ত আর উচ্চারণ হচ্ছে না, আমরা কি বলি? খুদ নাকি ক্ষুধা? আমরা কি বলি? ক্ষুধা। ক্ষুধা যুগ কি? ওই যে সূত্র ঋত, ঋত যেটা আছে ক্ষুধা যুগ কি? ঋত। এটা আসলে অনেকটাই পারবেন, ছোটবেলা থেকে মুখস্থ করছেন। এটা না আইসা পরীক্ষায় ধরুন প্রশ্ন, ভয়ার্থর সন্ধি বিচ্ছেদ কি? কিসের? ভয়ার্থ। পরীক্ষা যখন প্রশ্ন আসে ভয়ার্থর সন্ধি বিচ্ছেদ কি, বলুন হাই হাই এটা আনকমন, স্যার পড়াই নাই, বইয়ের মধ্যে নাই, টিউটর একাডেমি সিরিয়ার মধ্যে নাই। এটা বলে ভাই আপনি ক্ষুধার্ত পারলে ভয়ার্থ কেন পারবেন না? একই তো উদাহরণ, একই তো কথা। ভয়ার্থ নিজে নিজে উচ্চারণ করেন তো, আর উচ্চারণ হচ্ছে না। আমরা কি বলি? ভয় নাকি ভয়া? কেউ ভুলো কোনদিন বলছি না আমার ভয় লাগতেছে, বলিনি আমরা? কি বলি? ভয় লাগতেছে। তার মানে বিচ্ছেদ কি? ভয়। ভয় যোগ কি? আর্ত? জি না, ভয় যোগ কি? ঋত। যেমন তৃষ্ণার্ত, নিজে নিজে উচ্চারণ তৃষ্ণার্ত আর উচ্চারণ হয় না। আমরা কি বলি? তৃষ্ণ বলি না তৃষ্ণা বলি? কেউ ভুলো কোনদিন বলছি না আমার তৃষ্ণ লাগছে, আমার কি? তৃষ্ণা লাগছে। তৃষ্ণা, তৃষ্ণা যোগ কি? আর্ত? জি না, আর্ত নাকি ঋত। একটা নৈমিত্তিক বুঝেন, কয়টা পারবেন? মিনিমাম 10টা। তপোবন এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তপোবন এর কি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর কি? তপ বিসর্গ যোগ কি? বন। মুখস্থ করবো না, বুঝাই দিচ্ছি। পারেন এই জন্য জাস্ট একটু হাইলাইট করে দিলাম আগে একটু। আমরা বিসর্গ সন্ধির জন্য নিয়ম পড়ব 3টা, মাত্র 3টা লাইনে বিসর্গ সন্ধি আমাদের শেষ হয়ে যাবে। জাস্ট আমরা একটু শর্ট বোঝাচ্ছি এখানে। আমাদের বিসর্গ সন্ধির 3টা নিয়ম আছে। 1 নাম্বার নিয়ম আছে সজাত। 1 নাম্বার নিয়ম কি? সজাত। যদি শব্দের মাঝে তালবস্য, মূর্ধন্যস্য বা দন্তস্য থাকে, ওইটাকে বলে আমরা কি? সজাত। এর পরিবর্তে কি হয়? বিসর্গ হয়। 2 নাম্বার নিয়ম আছে আমাদের রজাত। যদি শব্দের মাঝে র বা রেফ থাকে, র বা রেফ সমান সমান কি হয়? বিসর্গ হয়। 3 নাম্বার নিয়ম আছে আমাদের অজাত বা কুজাত। অজাত বা কি? কুজাত। স্যার কুজাত কেন বলছেন? কুজাত কেন বলছি একটু ব্যাখ্যা বলি। বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত।
এখন বিসর্গ দুই ধরনের হয়, একটা হচ্ছে সজাত আর একটা হচ্ছে রজাত। ওই তালবস্য মধ্যস্ব দন্তস্ব রবারে ব্যঞ্জন বর্ণ, কিন্তু ও যেহেতু ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ, তার মানে এটা জাতের বাইরে। ওই যে প্রত্যেকটা জাতের বংশের মধ্যে দুই একটা পোলাপান থাকে, বিভিন্ন জায়গায় যাতায়াত করে, বাবা টাবা খায়, কত কিছু সবজি টবজি খায়, তখন আমরা কি বলি, আমগর জাতের মধ্যে কি হয়েছে, অজাত বা কুজাত হয়েছে বলি না। এই জন্য দেখেন এটা অজাত বা কুজাত, কারণ এটা নিয়মের মধ্যে পড়ে না, এটা নিয়মের কি বাহিরে। অজাত বা কি জাত বলছি, কুজাত। তার মানে যদি শব্দের মধ্যে ঔকার থাকে, ঔকারের পরিবর্তে বিসর্গ হয়। যেমন ঔকার সময় কি বলছি, বিসর্গ। তপু মনে বিচ্ছেদ করেন, তপু বন, মাঝখানে ওকার আছে না, তাহলে বিচ্ছেদ কি আমার তোপ, বিসর্গ যুগ কি বন। দেখেন যদি বলি আমি তিরোধান, আর দুই চার পাঁচটা উদাহরণ বলি। তিরোধান, দেখেন ওকার আছে না মাঝখানে, তাহলে বিচ্ছেদ কি আমার তীর, বিসর্গ যুগ কি ধান, তীর বিসর্গ যুগ কি ধান। ওই তপু বন কি আছে আমার, ওকার আছে, এর জন্য বিচ্ছেদ কি আমার তোপ বিসর্গ যুগ কি বন। দেখেন এই জিনিসটা মাথায় রাখেন, বিসর্গ কয়টা নিয়ম, সজাত, রজাত, আর একটা কি অজাত বা কুজাত। বিসর্গ সন্ধি পুরাটাই শেষ, মোটামোটা বই থেকে মিনিমাম 200 উদাহরণ পাবে। একটা নৈবিত্তিক বোঝার কয়শো, স্যার চাপাবাজি দিন না, প্রশ্ন কি করেন না, খুঁজে দেখেন না, বিসর্গ সন্ধি পড়া শেষ। সজাত, রজাত, আর একটা কি অজাত বা কুজাত। আমরা 2 নম্বর প্রশ্নে বলতেছিলাম তপোবন, তো বিসর্গ কি বন, বিসর্গ কয়টা নিয়ম, 3টা, রজাত, সজাত, আর এটা কি অজাত বা কুজাত। তবে অজাত বা কুজাতের একটু ভেজাল আছে, এটা নিজের একটু দেখে নেবেন, বুঝতে পারবেন। প্রদীপ বাংলার মধ্যে কিন্তু দিয়ে একটা নোট আছে, বা অন্যান্য বইয়ের মধ্যে আছে, একটু দেখে নেবেন। আচ্ছা, কোনটি অপ্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়, বচন অধ্যায়। বচন ব্যাকরণ একটা কি পারিভাষিক শব্দ, বলেন তো পারিভাষিক শব্দ কোনগুলা, যে শব্দগুলো শাব্দিক অর্থ ব্যবহারিক অর্থ কি থাকে না, মিল থাকে না, ওইগুলাকে কি বলা হয়, পারিভাষিক শব্দ বলা হয়। যার কারণে বচন ব্যাকরণ একটা কি পারিভাষিক শব্দ। বচ মানে কি কথা, বচ না কিন্তু বচ, বচ মানে কি কথা। যে কথাটা বলা হয়ে গেছে ওইটাকে বলার দরকার ছিল বচন, কিন্তু যে কথাটা বলা হয়ে গেছে আমরা ওইটাকে বচন বলি না। বচন কোনটাকে বোঝাই, সংখ্যার ধারণাকে। যার কারণে বচন ব্যাকরণ একটা কি পারিভাষিক শব্দ। প্রশ্ন এটা না, অন্য আরেকটা দেখেন। প্রশ্ন কি আমাদের, কোনটি অপ্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়, উত্তর আছে কি আমাদের গ্রাম। আমাদের বহুবচন প্রকাশের উপায় কিছু উপায় আছে, বহুবচন প্রকাশের কিছু উপায় আছে, চামড়ার মুখ তো মাঝে মাঝে একটু উল্টাপাল্টা হয়। আচ্ছা, বহুবচন প্রকাশের কি কিছু উপায় আছে, এর মধ্যে 5 নাম্বার যেটা আছে, একটা উপায় আছে আমাদের, বা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, অপ্রাণীবাচক শব্দের বহুবচনে কোন প্রত্যয়গুলো ব্যবহৃত হয়, বা কোন বহুত্ববাচক শব্দগুলা, যে শব্দগুলা বহুবচন অর্থ প্রকাশ করে ওইগুলাকে কি বলা হয়, বহুত্ববাচক শব্দ। অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে কোনগুলো হয়, এগুলো মনে রাখার জন্য, বা কোনটার বহুবচন কি মনে রাখার জন্য ছোট্ট একটা গল্প আছে। গল্পের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাইফ একটা ছেলে মানুষ নাকি, তাইফ একটা গ্রামে ঘুরতে গেছিল, ওই গ্রামটা অনেক সুন্দর, ওই গ্রামটার নাম ছিল গুন গ্রাম। নাম কি, গুন গ্রাম। ওই গ্রামে দ্বীপপুঞ্জ ছিল, আবার পর্বতমালাও ছিল। এই জন্য আমাদের গল্পে বলা হচ্ছে তাইফ গুন গ্রামের দ্বীপপুঞ্জ ও পর্বতমালা ঘুরে জলরাশি হয়ে শৈবালদাম ও কমলনিকর নিয়ে বৃক্ষরাজির নিচে বসে কবি কুসুম নিচয়ের কবিতা গুচ্ছ ও রচনাবলী পড়ে। এই যে বহুত্ববাচক শব্দ আছে যেগুলো লাস্টে, এগুলো শুধু বস্তুবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা অপ্রাণীবাচক শব্দে। কি বলা হচ্ছে, কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচন ব্যবহৃত হয়, বলছিলাম তাইফ গুন গ্রামে, গুণের বহুবচন গুণ গ্রাম, ওই যে গ্রাম, গুণ গ্রামে দ্বীপপুঞ্জ, দ্বীপের বহুবচন দ্বীপপুঞ্জ, তার মানে পুঞ্জ, অপ্রাণীবাচক শব্দ ব্যবহার হয়। দ্বীপপুঞ্জ ও পর্বতমালা ঘুরে, পর্বতের বহুবচন পর্বতমালা, পর্বতমালা ঘুরে জলরাশি হয়ে, জলের বহুবচন জলরাশি, জলরাশি ওই শৈবাল দাম, শৈবালের বহুবচন শৈবাল দাম, শৈবাল দাম ও কমল নিকর নিয়ে, কমলের বহুবচন কমল নিকর, কমল মানে পদ্মফুল, কমল নিকর নিয়ে বৃক্ষরাজির নিচে বসে, বৃক্ষের বহুবচন বৃক্ষরাজি, বৃক্ষরাজির নিচে বসে কবি কুসুম নিচয়ের, কুসুমের বহুবচন কুসুম নিচয়, কবি কুসুম নিচয়ের কবিতা গুচ্ছ, কবিতার বহুবচন কবিতা গুচ্ছ, কবিতা গুচ্ছ ও রচনাবলী পড়ে, রচনার বহুবচন রচনাবলী, আবলি বানান কিন্তু রস্যই। ঠিক আছে, এগুলা কি আমাদের অপ্রাণীবাচক শব্দের বহুবচন ব্যবহার হয়। দেখেন শুধু একটা নৈবিত্তিক না, কয়টা, গুণগ্রাম, গুণগ্রামে দ্বীপপুঞ্জ ও পর্বতমালা ঘুরে জলরাশি হয়ে, অনেক কিছু আছে। 5বার শুনবে রিডিং করে, মানে রিডিং তো যদি বই থাকে প্রদীপ বাংলা ব্যাকরণে গল্পটা আছে, যদি না থাকে কি কানের মধ্যে কি হেডফোন লাগে শুনবেন 5বার ইনশাল্লাহ। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ, উত্তর আছে কি বিধবা।
এখন নিত্য স্ত্রীবাচক শব্দ কোনগুলা খেয়াল করি, যে শব্দগুলার পুরুষবাচক শব্দ হয় না, শুধু স্ত্রী বোঝায়, ওটাকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে। এটা বাদ দিয়ে অন্য একটা বোঝাই, যেমন সতীন। সতীন পুরুষ কি শত না হয়? শত না হয় না, তার মানে সতীন নিত্য স্ত্রীবাচক শব্দ। আর নিত্য স্ত্রীবাচক শব্দ একটা দুটো তিনটা না, বেশ কিছু শব্দ আছে। মনে রাখার জন্য ছোট্ট একটা গল্প আছে, গল্পটা 5 বার শুনবেন বা পড়বেন রিডিং, ইনশাল্লাহ খুব সহজে মনে থাকবে। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনগুলা মনে রাখার জন্য গল্পের ক্ষেত্রে বলা হচ্ছে, একটা মেয়েটা ছিল ধনী। ধনী বানান কিন্তু আবার রশ্মি দিয়া। ধনী বানান কি দিয়া? রশ্মি দিয়া। খেয়াল করি, যদি দীর্ঘ দিয়ে করতাম ওই ধনী কি 4টা হাফ পয়সা আছে। এই ধনী অসূর্যম পশ্চা, একটা মেয়ে অনেক পর্দানশীল, যারা সূর্য স্পর্শ করে নাই। মেয়েটা ছিল অন্তঃসত্ত্বা, মানে কি গর্ভবতী, রূপসীও ছিল, লক্ষ্মী মেয়ে, রূপসী, গর্ভবতী ছিল সে, আবার অন্তঃসত্ত্বা। কিন্তু দুঃখের বিষয় ছিল, আচ্ছা খেয়াল করে একটা বিষয়, আমাদের বাংলাদেশের ট্রেডিশন অনেক অঞ্চলেই যখন মার যখন বাচ্চা হয়, বিশেষ করে প্রথম বাচ্চা, মা কি করে বাবার বাড়িতে যায়। এই মেয়েটাও গেছিল, কিন্তু দুঃখের বিষয় কি, তার বাবার বাড়িতে তার নিজের মা ছিল না, তার ছিল সৎ মা। আমার জানার মতো সৎ মা 100% খারাপ হয়, যার কারণে অনেকগুলো গালে দেওয়া আছে, বকা দেওয়া আছে, ডাইনি, পেতনি, বাইজির মেয়ে, কত কিছুই। আমি গল্পে যেগুলো বলছি সবগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ। বলা হচ্ছে ধনী ও সূর্যম পশ্চা, রূপসী, অন্তঃসত্ত্বা, সধবা, সজনীকে তার সৎমা, কলঙ্কিনী, ডাইনি, পেতনি, বাইজির মেয়ে, কুলোটা ও রক্ষণীয়া রেখে বিধবা বাইজি ও শাকচুনি শাকিনীকে সাথে নিয়ে ও দায়ের বাড়িতে যায়। ওর মাঝে খাঁটি অর্ধাঙ্গী পেতে সুজলা সুফলা রূপসী বাংলার ললনার কি নেই, বা অঙ্গনার বিকল্প নেই। এগুলা কি শব্দ? নিত্য স্ত্রীবাচক শব্দ। 5 বার শুনেন, ইনশাল্লাহ খুব সহজে মনে থাকবে। শুধু একটা প্রশ্ন না রে ভাই, এখানে 40টার মতো 30-40টা শব্দ আছে, একটা বোঝা যায় কথা, 30টা প্রশ্ন বোঝা একই কথা। ওকে, ও নিত্য স্ত্রীবাচক শব্দ, প্রশ্নটা একটু আগে বড় হয়ে গেছিল আর কি। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? ওই যে বিধবা। নিচের কোনটি জাপানি শব্দ? উত্তর করে কি সবাই পারি, রিক্সা। এখন দেখেন জাপানি শব্দগুলো কোনগুলা, মনে রাখার জন্য ছোট্ট একটা গল্প শুনি, খুব সহজে হয়ে যাবে। জাপানি শব্দ, একটা মেয়ে, আমি গল্পে যেগুলো বলছি সবগুলো জাপানি শব্দ। একটা মেয়ে, নাম ছিল তার হাসনা হেনা। নাম কি? হাসনা হেনা। তার জীবনটা ভালো লাগে না, সে আত্মহত্যা করবে। এটা তার পরিবার আবার বুঝতে পারে, যার কারণে তাকে একটা রুমের মধ্যে বন্দি করে রেখে দেয়, যেন আত্মহত্যা না করতে পারে। তো স্যার, দেওয়াল আমাদের মাথা ঠোকাই ঠোকাই মরবো, একবারে দিলে মরবো নি, ধিম ধিম করে কয়েকটা বাড়ি দিতে হইব। যখন কয়েকটা বাড়ি দিব, জোরে জোরে ধামধাম করে, মানুষজন শুনবে না, এসে বাঁচাইবো। যার কারণে কি পারতেছে না। স্যার ফ্যানের সাথে ফাঁস নিবে, সেই উপায়ও নাই। কেন? জাপান বাঙালি মেয়েরা তো লম্বা লম্বা কাপড় পরে, জাপানি মেয়েরা ছোট ছোট কাপড় পরে। ছোট কাপড় কি গলার মধ্যে পেঁচ দিব, না ফ্যানের মধ্যে পেঁচ দিব? দেখেন এই উপায়ও নাই। তখন সে বাসে মিথ্যা কথা বলে যে কি, আমি কারাটে শিখবো, নাকি এই কারাটে বা সামুরাই, সামুরাই মানে তলোয়ার চালানো বিদ্যা, বা জুডো মানে পাঁচরা পাঁচি জাতা জাতি, এই শিখার কথা বলে মিথ্যা কথা বলে সে রিক্সায় করে হারিকিরি শহরের পেগুড়ায় গিয়ে আত্মহত্যা করে। পরে সুনামির পর, বিশ্বের সবচেয়ে বেশি সুনামি হয় জাপানে, সুনামি হয়েছে, এখন রাস্তাঘাট ভেঙে গেছে, তার মরদেহটা কি রিক্সায় করে নিয়ে আসা যাবে? এর জন্য পরে সুনামির পর সাম্পানে করে কি করা হয়, তার মরদেহ আনা হয়। এই শব্দগুলা জাপানি শব্দ। আমি আবার বলছি, হাসনা হেনা কারাটে বা কারাটে, সামুরাই বা জুডো শিকার কথা বলে রিক্সায় করে হারিকিরি শহরের পেগুড়ে গিয়ে আত্মহত্যা করে। পরে সুনামির পর সাম্পানে করে কি করা হয়, তার মরদেহ আনা হয়। এখানে কিন্তু আছে, একটু খেয়াল করি, সাম্পান চীনা শব্দ, যদি অপশনে চীনা না থাকে তাহলে জাপানি, কিন্তু চীনা হিসেবে গণ্য করবেন। অপশনের মধ্যে চীনা জাপানি দুইটাই আছে, উত্তর চীনা। চীনা না থাকলে তখন জাপানি। আর হারিকিরি শব্দের অর্থ কি? হারিকিরি শব্দ পেট কেটে আত্মহত্যা করা বা আত্মহত্যা করা। 5 বার রিডিং শোনেন, পড়েন, বা কানে হেডফোন লাগায় শোনেন, জীবনেও ভুলবেন না ইনশাল্লাহ। তার মানে জাপানি শব্দ নাকি? উকিল কোন দেশি শব্দ? উত্তর কি আরবি। খেয়াল করেন, আমাদের আরবি শব্দ চিহ্নের পাশে কয়েকটা। একটা চিহ্ন বলা হচ্ছে যে আইন সংক্রান্ত। আইন সংক্রান্ত বেশিরভাগ শব্দ কি শব্দ? আরবি শব্দ। যেমন আদালত কোন শব্দ? আরবি শব্দ। আদালতে মামলা করা হয়, মামলা কোন শব্দ? আরবি শব্দ। মামলা রায় দেওয়া হয়, রায় কোন শব্দ? আরবি শব্দ। মামলা বিরোধী পক্ষে মামলা করলে কি মামলা খারিজ করে দেয়, খারিজ কোন শব্দ? আরবি শব্দ। মামলা যে পরিচালনা তাকে বলে কি উকিল, কোন শব্দ? আরবি শব্দ।
বাংলা যে রায় তাকে বলে হাকিম। হাকিম কোন শব্দ? আরবি শব্দ। হাকিম যেখানে বসে তাকে বলে এজলাস। এজলাস কোন শব্দ? আরবি শব্দ। নাকি মুকদ্দমা কোন শব্দ? আরবি শব্দ। মামলাও তো আরবি শব্দ। কোন শব্দ? আরবি শব্দ। ব্যতিক্রম কিছু আছে, অবশ্যই মুখস্থ রাখতে হবে। ব্যতিক্রম আইন বন্দি কয়েদি। আইন বন্দি কয়েদি আবার ফার্সি শব্দ। দারোগা, দারোগা তুর্কি শব্দ। আরো কিছু ব্যতিক্রম আছে, এগুলো না পড়লেও পড়া যায়, যেমন পুলিশ, জজ, ব্যারিস্টার, কোর্ট, অ্যাডভোকেট, এগুলো ইংরেজি শব্দ। ঠিক আছে? আরবি শব্দ একটা চিনার উপর দিয়ে 100 শব্দ হয়ে গেছে। ঠিক আছে? নৈমিত্তিক একটা, একটা সমান কয়টা এখানে? একটা সমান 100 নাকি? আইন সংক্রান্ত সকল শব্দ কোন শব্দ? আরবি শব্দ। আমরা শব্দের ক্ষেত্রে শব্দ চিনার উপায় পড়বো। শব্দ কিছু চিনার উপায় আছে, যে শব্দগুলো চিনার উপায় মিলে না, গল্পের মাধ্যমে আমরা পড়বো। ইতোপূর্বের ক্লাস আমরা কি বলছি? গল্প বলে দিছি। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? কোনটা? নিমরাজি। কেমনে দেখাচ্ছি খেয়াল করি। উপসর্গ 3 প্রকার: খাঁটি বাংলা, সংস্কৃত এবং বিদেশি। আমাদের আছে একটা ফার্সি উপসর্গ। বিদেশি উপসর্গ একটা সাব প্রকার, ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গটি, ফার্সি উপসর্গ 10টি। 10টা কি কি মনে রাখার জন্য ছোট্ট একটা গল্প আছে। আমি গল্পের মূল থিমটা বলতেছিলাম যে আমাদের আলামিন ভাই, সে অনেক খারাপ ছিল, একটু দুষ্ট ছিল আগের জন্মে আর কি। তখন তার শ্বশুর বাড়িতে গেছে, মানে শর্টকাট বলছি 1 মিনিটের মধ্যে। শ্বশুর বাড়িতে গেছে যখন, তখন তার খাবার দাবার দেয়নি। কারণ কি জন্য? তাদের মেয়েকে নির্যাতন করতো, যার কারণে ময়মনসিংহ থেকে রাগ করে কি পুরান ঢাকায় চলে আসছিল। পুরান ঢাকায় শ্বশুর বাড়ি ছিল। তখন তার শালা শ্বশুর ছিল। তখন আলামিন ভাই শ্বশুর বলতেছিল কি, তার শালা বলতেছে বরকে তো কিছু খাবার দাবার দেওয়ার দরকার। তখন আলামিনের শ্বশুর বলতেছিল, আলামিন ভাই শ্বশুর কি বলতেছিল, বর, আচ্ছা একটু, আলামিন ভাই শ্বশুর কি বলতেছিল, বর বদ কম না। কি বলতেছিল? বর বদ কম না। তার মানে বদটা কি অনেক বেশি বদ বইলা শিক্ষিত ভাবে সংক্ষেপে একটা বকা দিয়েছিল, কি বলে? বেবো বলে। কি বলে? বেবো। বেবর পর না করে বেদব বদমাশ। কি বলছিল? বেবো। বকা দেওয়ার পর ভাবতেছিল যে আলামিন তো এখন ধর্ম মতে, সামাজিক মতে এই বাড়ির বর বা জামাই, বা মানবিক দৃষ্টিকোণ থেকে তো কিছু তাকে খাবার দাবার দেওয়ার দরকার। পুরান ঢাকার মানুষ কি বেশি খায়? কাচ্চি বিরিয়ানি নাকি ভাজা পোড়া। হেতর তো কাচ্চি জীবনও খাওয়াইতো না, কারণ কি সে দুষ্ট ফাজি। কি খাবে? ভাজা পোড়া কিছু। ভাজা পোড়া কি ভালো কিছু খাবে নাকি হালকা কিছু? হালকা কিছু নাকি? নিমকি চিনেনি? নিমকি পুরান ঢাকার ভাষায় নিমকিরে বলে নিমফি। কি বলে? নিমফি। তখন আলামিনের শ্বশুর বলতেছিল যে কি খাওয়ান দরকার? নিম ফি দরকার। কি খাওয়ান দরকার? নিমফি দরকার। আমি আবারও বলতেছি, কি বলছে? বরবত কম না বলে কি বলে বকা দেয়? বেবো বলে বকা দেয়। বকা দেওয়ার পর ভাবতেছে কি খাওয়ান দরকার? নিমফি দরকার। এই যে নিম ফার্সি উপসর্গ। আমরা প্রত্যেকটা উপসর্গ যেরকম গল্পে গল্পে পড়ি, মনে থাকবো নি? ঠিক আছে? বরবত কম না, বেবো নিমফি দরকার। কি উপসর্গ? ফার্সি উপসর্গ বা বিদেশি উপসর্গ। বই পড়া কোন সমাস? অনেকেই সমাজটি কঠিন মনে করে। দেখেন খেয়াল করি, বই পড়া। বইকে পড়া দেওয়া আছে, বুঝতে পারছেন কে? পরীক্ষা হলে এটা থাকবে না, অধিকাংশ ক্ষেত্রেই 99% পরীক্ষা এগুলো থাকবে না। থাকবে কি? বই পড়া। আপনি সমস্ত পদ থেকে বুঝতে হবে কোনটা কোন সমাস। আমরা বেশ বাক্য দিয়ে সমাস মুখস্থ করবো না। বেশ বাক্য দিয়ে সমাস মুখস্থ করবেন তো একদম একেওয়ালা খাইবেন। কি খাইবেন? বয়কার বা, বয়কার বা কি তালুস্য নাকি চন্দ্রবিন্দু আছে একটু, ওই বাস খাইবেন যদি মুখস্থ করেন। আমরা এই সমস্ত পদ, এটাকে বলে কি? সমস্ত পদ। সমস্ত পদ দিয়ে আমরা সমাস শিখবো। যেহেতু বই পড়া, এই টাইপের আমি একটু উদাহরণ ব্যাখ্যা করতেছি। বই পড়ার দ্বিতীয় তৎপুরুষ কোসার কে আছে আমি বুঝতে পারছি, পরীক্ষা তো থাকবে না রে ভাই। খেয়াল করেন, দ্বিতীয় তৎপুরুষ বোঝার জন্য আমাদের টেকনিক এটা বলা হচ্ছে, যদি সমস্ত পদ দ্বারা কর্ম বা কাজ বুঝালে, কি বুঝালে? কর্ম বা কাজ। কর্ম বা কাজ বুঝালে কোন সমাস হয়? দ্বিতীয় তৎপুরুষ হয়। বই পড়া একটা কাজ বোঝাচ্ছে না? কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ। বই পড়া না আইসা পরীক্ষা দিয়ে প্রশ্ন আসে আম করানো, কাজ বোঝাচ্ছে না? কোন সমাস? তৃতীয় তৎপুরুষ। জলসেচন কাজ বোঝাচ্ছে, দ্বিতীয় তৎপুরুষ। কলা বেচা, ভাত রাধা, বীজ বোনা, মেয়ে ভোলানো, ছেলে ভোলানো, মেয়ে সারা মানে সেকা দেওয়া, কাজ বোঝাচ্ছে না? কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ। আমি কি একবার কি কেরের কথা বলেছি? বলি নাই। এক কথায় কর্ম বা কাজ বোঝালে কি হয়? দ্বিতীয় তৎপুরুষ হয়। স্যার দ্বিতীয় তৎপুরুষ শেষ? না রে ভাই, আরো কিছু আছে। জাস্ট আমি একটা বললাম আর কি, এটাই ব্যাখ্যা।
এছাড়াও দ্বিতীয় তৎপুরুষ বলে যাচ্ছে বা এগুলো পণ্য প্রাপ্ত গ থাকলে দ্বিতীয় তৎপুরুষ হয়। বিপদাপন্ন, শরণাপন্ন, মরণাপন্ন, সংকটাপন্ন দ্বিতীয় তৎপুরুষ। বা ভারপ্রাপ্ত, অবসরপ্রাপ্ত, বৃত্তিপ্রাপ্ত, ব্যক্তিগত, পরলোকগত, হস্তগত, কুক্ষিগত দ্বিতীয় তৎপুরুষ। শব্দ শুরুতে চির থাকলে দ্বিতীয় তৎপুরুষ। আমি কিন্তু একবার কেয়ারের কথা বলি নাই। বেশ বাক্য দিয়ে মুখস্থ করবেন তো কি একদম সেই ধরা খাবেন। কেমন ধরা আমার থেকে ভালো আপনিই জানেন, বলবো না সরব করে। কোনটি কর্মধারী সমাসের উদাহরণ? এই যে আবার সমাস আসছে নাকি? কর্মধারী সমাসের ক্ষেত্রে দেখেন, খেয়াল করি। বেশ বাক্য আসেনি? সমস্ত পদ। এটা দেখে বুঝতে হবে আপনার। দেখেন, কাটা চোখা, কানাকানি, ঔষধি, ঋষিকবি। আমাদের কর্মধারী সমাসের ক্ষেত্রে যদি প্রকার বিশ্লেষণ করে 5টা আছে, না বিশ্লেষণ করে মানে 4টা, বা সাধারণ কর্মধারী আছে একটা। আমাদের সাধারণ কর্মধারীর ক্ষেত্রে কয়েকটা কৌশল আছে। সহজ কৌশলটা আগে বলতেছি। যদি বিশেষ্য প্লাস বিশেষ্য হয়, বিশেষ্য প্লাস কি হলে বিশেষ্য হলে কোন সমাস হয়? কর্মধারী সমাস হয়। ওই যে ছোটবেলায় মুখস্থ করছিলেন জজ সাহেব, জজ সাহেব, জজ একটা বিশেষ্য পদ, সাহেব আরেকটা বিশেষ্য পদ, মানে দুইটা বিশেষ্য হবে এবং দুইটা বিশেষ্য পদের একজন ব্যক্তিকে যদি বোঝাই সেটা কর্মধারী সমাস হয়। যিনি জজ তিনি সাহেব, কোন সমাস? কর্মধারী সমাস। রাশেদ রাজীব, যিনি রাশেদ তিনি রাজীব, কোন সমাস? কর্মধারী সমাস। যে ঋষি কবি, যিনি ঋষি তিনি কবি, কোন সমাস? কর্মধারী সমাস। যদি দুইটা বিশেষ্য পদের একজন ব্যক্তিকে বোঝাই সেটা কোন সমাস হয়? কর্মধারী সমাস হয়। এটা একটা আছে কৌশলের ক্ষেত্রে। আরেকটা আছে যদি দুইটা বিশেষণ দ্বারা একজন ব্যক্তিকে বোঝায় বা একজনকে বিশেষণ, বিশেষণ প্লাস বিশেষণ হলে, বিশেষণ প্লাস কি বিশেষণ হলে, যদি চালাক চতুর, যেই চালাক সেই চতুর। যদি বলি আলামিন ভাই কি চালাক চতুর, বলি না এরকম, ছেলেটা কি চালাক চতুর, যেই চালাক সেই চতুর। গণ্যমান্য, যিনি গণ্য তিনিই মান্য। স্যার যিনি তিনি থাকবে না, আমি তো বলতেও আছি না থাকবে। গণ্যমান্য একজন ব্যক্তি, এই যে গণ্যমান্য ব্যক্তি আমাদের স্যার, তার মানে কি গণ্যমান্য একজন ব্যক্তি। দুইটা দ্বারা একটাকে বোঝাচ্ছে কোন সমাস? কর্মধারী সমাস। এছাড়াও যদি বিশেষণ প্লাস বিশেষ্য হয় সেটাও কর্মধারী সমাস হয়। সহজ একটা উদাহরণ বলি, যদি লাল টিপ, দেখেন লাল টিপ, টিপটা আমার কেমন? লাল, কালো, হলুদ না সাদা? লাল বিশেষণ অ্যাডজেক্টিভ, টিপটা বিশেষ্য। ওই যে লাল যে টিপ, কোন সমাস? কর্মধারী সমাস। মহানবী, কাপুরুষ, ক্ষুধিত পাষাণ, এরকম অসংখ্য উদাহরণ আছে। এক কথায় বিশেষ্য প্লাস বিশেষ্য কারণে কোনটা? ঋষি কবি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। কানাকানি বহুব্রীহি, কাটা সুখা বহুব্রীহি। নিষিদ্ধ রাজ্যে বাজছে বাজে বাজে বাসি নাকি? নিষিদ্ধ কোন পদ? রোমান্টিক উদাহরণ চলে আসছে নাকি? নিষিদ্ধ আইসা গো বন্ধু, কি জন্য কি বাসি বাজে বাজে বলতেছে? নিষিদ্ধ আসো আসো, কি জন্য বলা যাবে না সরব করে? আচ্ছা, নিষিদ্ধ রাতে বাজে বাসি, নিষিদ্ধ কোন পদ? বিশেষণে বিশেষণ নাকি বিশেষণ? বিশেষের বিশেষণ নাকি বিশেষণ না বিশেষণ? উত্তর কি? বিশেষণ। স্যার কেন? খেয়াল করি, বিশেষণের সংজ্ঞা কি? যে পদ দ্বারা অন্য পদের দোষ, গুণ, পরিমাণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বর্ণনা করা বোঝায় তাকে বলা হয় বিশেষণ বলা হয়। যখন বলছি নিশিত রাত, কোন রাত? সন্ধ্যা রাত, মাঝরাত, নিশিরাত না শেষ রাত? রাতকে মডিফাই করতেছে না, বিশেষিত করতেছে না, এই কারণে নাম তার কি? এটার বিশেষণ। যদি বলি গভীর নিশীতে প্রকৃতি সুপ্ত, গভীর নিশীতে প্রকৃতি সুপ্ত, এখানে নিশীতে বিশেষ্য। কেন? দেখেন, গভীর নিশীতে প্রকৃতি সুপ্ত, এখানে নিশি কাউকে মডিফাই, বাংলা চলে ইংলিশ চলে আসে নাকি? বাংলা হলো বিশেষায়িত, কতটা কঠিন লাগে। ইংলিশ বলেন না মডিফাই। গভীর নিশীতে প্রকৃতি সুপ্ত, এখানে নিশি কাউকে মডিফাই করে? কাউকে মডিফাই করে না, এই কারণে বিশেষ্য। গভীরটা বিশেষণ কিন্তু নিশিত কি? বিশেষ্য। যেমন আপন ভালো সবাই চায়, দেখেন যদি বলি এই টাইপের উদাহরণ, আপন ভালো সবাই চায়, আপন ভালো সবাই চায়, দেখেন এটাও ভালো। আরেকটা যদি বলি ভালো বাড়ি পাওয়া কঠিন, ভালো বাড়ি পাওয়া কঠিন, দেখেন এটাও ভালো, একই বানান কিন্তু একটা বিশেষ্য আর একটা বিশেষণ। কেন? দেখেন আপন ভালো সবাই চায়, এখানে ভালো কাউকে মডিফাই করতেছে? কাউকে মডিফাই করে নাই, এই কারণে এটা বিশেষ্য। দেখেন ভালো বাড়ি পাওয়া কঠিন, কেমন বাড়ি? ভালো বাড়ি, পাকা বাড়ি, ভাঙ্গা বাড়ি, পচা বাড়ি, বাড়িকে মডিফাই করতেছে, এই কারণে বিশেষণ। বাক্যের উপর ডিপেন্ড করে কি হতে পারে? বিশেষ্য হতে পারে,
বিশেষণ হতে পারে। এই জিনিসটা বুঝলে মিনিমাম 50টা উদাহরণ বুঝতে পারবেন। তার মানে এই নৈর্ব্যক্তিক বোঝার 50টা বোঝা কি একই কথা। কাননে কুসুম কলি ফুটিল, কার জন্য ফুটছে? প্রিয় মানুষের জন্য নাকি? ফুল আপনার জন্য ফুটে না, কার জন্য ফুটে? অপরের জন্য। আমার জন্য ফুটে নাই। স্যার কেন? আমি তো ঘরে ফুল কেমনে নিব এখন? আচ্ছা, কাননে কুসুম কলি ফুটিল। কানন মানে কি? বাগান। নাকি? কোথায় কুসুম কলি ফুটিল? নিম্নে রেখো মানে কি? কাননের নিচে আন্ডারলাইন করা আছে। তার মানে কানন কি? বাগান স্থান বোঝাচ্ছে। কোন কারক? অধিকরণ কারক। আমাদের একটা ডায়লগ আছে কারকের ক্ষেত্রে। এই জিনিসটা ডায়লগটা রাখেন মাথায় শেষ সবকিছু আর কিছু থাকবে না। স্থান, কাল, পাত্র। স্থান, কাল, পাত্র, অধিকরণ মাত্র। স্থান, কাল, পাত্র, অধিকরণ মাত্র। যদি বাক্য দ্বারা কি বোঝায়? স্থান, কাল, পাত্র বোঝায়, সেটা কোন কারক? অধিকরণ কারক। এখন কাননে কুসুম কলি ফুটলো। কোথায় কুসুম কলি ফুটলো? কাননে। স্থান বোঝাচ্ছে কোন কারক? অধিকরণ কারক। আমি মিরপুর থাকি। আমি কোথায় থাকি? মিরপুর থাকি। স্যার আপনি গাজীপুর থাকেন। গাজীপুর, এখন তো বর্তমানে মিরপুর আছি। স্থান বোঝাচ্ছে কোন কারক? অধিকরণ কারক। কাল মানে সময়, বসন্তে কোকিল ডাকে, অধিকরণ কারক। পাত্র মানে বিষয়। যদি বলে আলামিন ব্যাকরণে পণ্ডিত, আলামিন কোন বিষয়ে পণ্ডিত? ব্যাকরণে পণ্ডিত। কোন কারক? অধিকরণ কারক। স্থান, কাল, পাত্র, অধিকরণ মাত্র। সেইটা বোঝা যে কথা, মিনিমাম 150 উদাহরণ মুখস্থ করে একই কথা। শর্টকাট ক্লাস মোটেও না রে ভাই। একমাত্র টিউটর একাডেমি করতে কি এরকম ফ্রি ক্লাসের কি করা হয়? আয়োজন করা হয়, যে একটা ক্লাস দিয়ে অনেক কিছু শেখা যায়। খনিতে সোনা পাওয়া যায়, আগের কারকের সাথে সম্পৃক্ত আছে, যার কারণে আমি এখানে দুইটা একসাথে নিয়ে আসছি। এটা অপাদান কারক। এটা কি? অপাদান কারক। তো স্যার খনিত স্থান বোঝাচ্ছে, আমি এই জন্য দুটো একসাথে নিয়ে আসছি, দুইটা ব্যাখ্যা একসাথে মাথায় রাখবেন, তাহলে পেস লাগবে না ইনশাল্লাহ। অপাদান কারকের ডায়লগ বলা হচ্ছে বিচ্যুত, আলাদা, ভয়, এসবই অপাদান হয়। এসবই কি হয়? অপাদান হয়। বিচ্যুত, আলাদা, ভয়, এসবই কি হয়? অপাদান হয়। খনিতে সোনা পাওয়া যায়, খনি থেকে সোনাটা আমি কি বিচ্যুত হয়ে গেছে না? বিচ্যুত না হলে সোনা কেমনে পাইছি? তার মানে কি? অপাদান কারক। আমি গাজীপুর থেকে মিরপুর এসেছি, গাজীপুর থেকে বিচ্যুত হয়েছি না? গাড়ির স্টোন ছাড়লো, বিচ্যুত হচ্ছে না? অপাদান কারক। ঠিক আছে? অপাদান অধিকরণ দুইটা একসাথে মাথায় রাখবেন। বিচ্যুত বা আলাদা সমান অপাদান, স্থির সমান অধিকরণ। আমি মিরপুরে থাকি, স্থির, বা গাড়ির স্টোন পৌঁছালো, স্থির, অধিকরণ, আর স্টোন ছাড়লো, অপাদান। ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। একটা দিয়ে অনেক কিছু হয়ে যায়। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? এটা বানানের খেলা একটা। অনেকেই চিন্তা করে কোনটা সারি কোনটা কি সমাচার। দেখেন এই জিনিসগুলো বানান খেয়াল রাখবেন। আকাঙ্ক্ষা শব্দের বানান হিসেবে অসংখ্যবার আসছে। আকাঙ্ক্ষা ও আর কি হয়? এটা খিও হয়। এটা ও আর ক খ চিন্তা করে অনেকেই। দেখেন উত্তর কোনটা আমাদের? আসক্তি। উত্তর কি? আসক্তি। আসক্তি না কিন্তু, আসক্তি। দেখেন এই যে আসক্তি যেটা, সেটা গুণ। আর আসক্তি কোনটা? এটা হলো এডিক্টেড। অসংখ্যবার পরীক্ষায় প্রশ্ন আসছে যে নিম্নের কোন সার্থক বাক্যের কোন? প্রথম অপশন থাকে আসক্তি। অনেকেই তাড়াতাড়ি উত্তর করতে পারছি রে, পারছি, কমন পড়ছে আসক্তি, এটাই উত্তর করি। এটা উত্তর করছে মানে কি? একদম খাইবো বাস। আসক্তি না, শব্দটা কি? আসক্তি। সার্থক বাক্যের গুণ নয় যেহেতু বলছে, তার মানে উত্তর আসক্তি। ওকে, এগুলো বানান হিসেবে খেয়াল রাখবেন একটু। কোনটি শুদ্ধ? উত্তর সৌজন্য। আমাদের একটা টেকনিক আছে বানানের ক্ষেত্রে, আমরা একটা টেকনিক দিয়ে মিনিমাম 50টা বানান শিখতে পারবো। যে শব্দ শেষে মি, তা, যত্ত, পনা থাকলে গুণবাচক বিশেষ্য হয়। এই ক্ষেত্রে যদি কোনো শব্দের শেষে মি, তা, যত্ত, পনা, এই যে 5টা প্রত্যয় আছে, এই 5টা প্রত্যয় থেকে 2টা প্রত্যয় একসাথে ব্যবহার করা হয়, তাহলে শব্দটা ভুল বলে গণ্য হয়। ওই যে সৌজন্যতা, ভুল। অনেকে চিন্তা করে যে এই দুটো থেকে একটা উত্তর হইব, দুটো থেকে একটা উত্তর হবে, কিন্তু উত্তর কোনটা? সৌজন্য। কি জন্য? ওই জ ফলাবার তা আছে। ওই যে মাধুর্যতা ভুল, বীরত্বতা, দারিদ্রতা, কার্পণ্যতা, সৌন্দর্যতা, বৈচিত্র্যতা সবই ভুল। এগুলা বীরত্বতা এটাও ভুল। কি জন্য? ওই মিতা যত্তপনা, এই 2টা প্রত্যয় একসাথে ব্যবহার করা যাবে না। ঠিক আছে? সর্বশেষ কোশ্চেন আছে আজকে আমাদের, বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। সবাই পারি। স্যার এটা সহজ প্রশ্ন রাখছেন কেন? একটু আলোচনা করার জন্য। বর্তমানের জন্য খুবই কমন একটা প্রশ্ন।
প্রথম বাংলাদেশ হিসেবে চর্যাপদের ইংরেজি অনুবাদ করেন কে? যেটা ইতিপূর্বে আসে নাই। কি জন্য? সরকারের কারণে। প্রথম বাংলাদেশ হিসেবে চর্যাপদের ইংরেজি অনুবাদ করেন কে? হাসনা জসীমউদ্দিন মওদুদ। হাসনা জসীমউদ্দিন মওদুদ আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের মেয়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিল ব্যারিস্টার মওদুদ। ব্যারিস্টার মওদুদের বউ। যার কারণে এতদিন পরীক্ষা এটা আসে নাই। কিন্তু এখন মোস্ট ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন যে প্রথম বাংলাদেশ হিসেবে চর্যাপদের ইংরেজি অনুবাদ করেন কে? হাসনা জসীমউদ্দিন মওদুদ। এই বছর আসতেও পারে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আজকে এতটুকু থাকলো। পরবর্তী পর্বে মানে পর্ব কত? ৩ এ বিস্তারিত আরো কথা হবে নতুন, নতুন নৈবেদিক নিয়ে। আশা করি ক্লাসটা কি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার সম্পর্কে, আমার প্রতিষ্ঠান সম্পর্কে, আমাদের ক্লাস সম্পর্কে কথা বলবেন নাকি? যদি ভালো লাগে, না লাগলে বদনাম করবেন নাকি? তাহলে আজকে এতটুকু থাকলো। আগামী ক্লাস আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।